অ্যাট্রাকশন। তো এই চ্যাপ্টারে তুমি কি বলতে চাইছে, এটা কি মানে চ্যাপ্টারটার কি আবেশ এই সব জিনিসগুলো কি না? আবেশ কথাটির অর্থ হলো যখন কোনো বর্তনীতে তড়িৎচুম্বক আবেশ, যখন কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় বা তড়িৎ প্রবাহ মাত্রা যখন যাবে, তখন বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার সময় একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এটা আমরা আগেও ওরস্টেডের পরীক্ষায় জেনেছি যে তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার ফলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। সেই চৌম্বক ক্ষেত্র যদি সময়ের সঙ্গে চেঞ্জ হয়, চৌম্বক ক্ষেত্র সময়ের সঙ্গে চেঞ্জ হওয়া মানে চৌম্বক ফ্লাক্সও সময়ের সঙ্গে চেঞ্জ হওয়া, চৌম্বক ক্ষেত্র যদি সময়ের সঙ্গে চেঞ্জ হয়, তখন কিন্তু একটা তড়িৎচালক বল অথবা তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। এই যে কোনো বর্তনী যখন চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহের মধ্যে একটা মানে কি বলবো, একটা সময়ের সাপেক্ষে যখন পরিবর্তন, চৌম্বকের যখন সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে বা যখন আপেক্ষিক গতি থাকছে, এটাও বলতে পারি আপেক্ষিক যখন গতি থাকছে, তখন কি ওই বর্তনীতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল বা ইনডিউসড ইএমএফ। চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, মূল যে ব্যাপারটা সেটা হলো চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলেই কিন্তু চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। তড়িৎচালক বল সৃষ্টি হয়। যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেটা বলা হয় ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল। এটা কি বলবো? আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল বলা হয় ইনডিউসড ইএমএফ। এবং এই তড়িৎচালক বলের জন্য যে প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, যে প্রবাহ মাত্রা পাচ্ছি সেটা বলা হয় ইনডিউসড কারেন্ট, এবং যে প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে সেটা বলা হয় ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। প্রবাহ মাত্রাকে বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইংলিশে বলা হচ্ছে ইনডিউসড কারেন্ট। এই ঘটনাগুলো প্রথম যে লক্ষ্য করেন তার নাম হলো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তিনি দেখেন যে যখন কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা পরিবর্তন হচ্ছে, প্রবাহ মাত্রা পরিবর্তন হলে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হবে, তখনই কি হচ্ছে একটা তড়িৎ প্রবাহ মাত্রার সৃষ্টি হচ্ছে বা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। এটাও বলতে পারি যে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তখনও কিন্তু আপেক্ষিক গতি থাকলে রিলেটিভ মোশন আপেক্ষিক গতি থাকে, তখনও কিন্তু তিনি দেখলেন একটা তড়িৎচালক বল তথা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। এর জন্য তিনি যে পরীক্ষাটা করেন, এখানে একটা কুণ্ডলী, এই কুণ্ডলীটার প্রান্তে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে। এই কুণ্ডলী অক্ষ বরাবর একটা দণ্ডচুম্বককে যদি নিয়ে যাওয়া হয় ভি বেগে, দণ্ডচুম্বককে ভি বেগে নিয়ে যাওয়া হচ্ছে, এন মেরু, এটা হচ্ছে এস মেরু। তো এখানে একটা তড়িৎচালক বলের আবিষ্ট হচ্ছে। তড়িৎচালক বল আবিষ্ট হলে বোঝা যায় যে এটা গ্যালভানোমিটার যেটা আছে সেই গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। তো এই তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে হবে? তিনি তখন দেখলেন যে যখন এন মেরুকে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, এন মেরু যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কিরকম? এই যে এইখানে এদিকে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। ঘড়ি কাঁটার দিক হলে এই সাইডে হতে, কারণ আমরা জানি এখানে একটা ঘড়ি যদি বসানো হয় 12, 3, 6, 9, তো এই দিকটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। তো কেন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সেটা পরে আলোচনা করা হবে। তো এখন যখন বলছি যে এখানে ধর এন মেরু যখন কাছে নিয়ে আসা হচ্ছে, অ্যারো দিয়েছি মানে কুণ্ডলী কাছে নিয়ে আসা চক্ষু বরাবর, তখন এখানে কি একটা এন মেরু সৃষ্টি হচ্ছে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, কি হয় বোঝা যাচ্ছে না, গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যেখানে একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। তো যখন সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন এটা হলো। আবার যদি এস মেরুকে নিয়ে যাওয়া হয়,
এই কুণ্ডলীটা আছে, নাম্বার 1 ডায়াগ্রাম হলো, 2 নম্বর ডায়াগ্রামে আসছে গ্যালভানোমিটার যুক্ত আছে। যদি আবার এস মেরুকে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু গ্যালভানোমিটার, যখন এস মেরুকে নিয়ে যাওয়া হচ্ছে তখনও কিন্তু একটা তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি হচ্ছে, এটা এস, এটা হচ্ছে এন। যখন এস মেরুকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে প্রবাহমাত্রা সৃষ্টি হয়। যখন এস মেরুকে সামনে দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন ক্লকওয়াইজ ডিরেকশনে প্রবাহমাত্রা সৃষ্টি হয়। ক্লকওয়াইজ মানে এই সাইডে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে প্রবাহমাত্রা সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে প্রবাহমাত্রা কেন সৃষ্টি হচ্ছে? আমরা জানি যে এন মেরু থেকে কি নির্গত হয়? বড়রেখা নির্গত হয়। তাহলে এখানে এন মেরু থেকে বড়রেখাও নির্গত হচ্ছে। যখনই এই দণ্ডচুম্বকটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে, তখনই কিন্তু কিসের পরিবর্তন হচ্ছে? চৌম্বক বড়রেখার অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাক্স বলবো এটাকে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। এখানে ফ্লাক্সের কথাটা বলছি, মানে একটু পরে আলোচনা করা হবে। এখানেও সেরকম এস মেরুকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কি এস মেরুর দিকে ফ্লাক্সটা আছে। তাহলে এখানে যখন আপেক্ষিক গতি থাকছে তখন কি ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। এই ফ্লাক্সের পরিবর্তন হওয়ার জন্য এখানে একটা তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি হচ্ছে। ডিরেকশন বলা হলো, কেন হচ্ছে ডিরেকশন গুলো পরে বলবো, যে এগুলো কেন ক্লকওয়াইজ হচ্ছে বা কেন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে সেগুলো পরে আলোচনা করা হবে। আবার যখন দণ্ডচুম্বকটাকে কাছে রেখে এই জায়গায় রেখে দিয়েছি, নিয়ে এটাকে একটা এই অক্ষের সাপেক্ষে যখন ঘোরানো হচ্ছে, এটাকেও যখন অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে, তখন কিন্তু কোনো তড়িৎচালক বল সৃষ্টি হবে না। কেন সৃষ্টি হবে না? কারণ তখন কিন্তু ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে কোনো পরিবর্তন হচ্ছে, কিসের পরিবর্তন হচ্ছে? চৌম্বক ক্ষেত্র অথবা চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না। চৌম্বক ক্ষেত্র তথা চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না। তো তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রার মূল যে কারণ, সৃষ্টির মূল যে কারণ, সেটা হচ্ছে কি পরিবর্তন। কিসের পরিবর্তন? না আপেক্ষিক গতি বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। তো এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে যে যখনই কিন্তু আপেক্ষিক গতি বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু তড়িৎ প্রবাহমাত্রা আবিষ্ট হবে। আবার যখন এই দণ্ডচুম্বকটাকে দূরে সরে নিয়ে যাচ্ছে, দূরে সরে নিয়ে যায় তখন কি করবে? এটাকে আকর্ষণ করার চেষ্টা করবে। মানে এটা এস মেরুটা এদিকে এদিকে নিয়ে একদম এখানে নিয়ে চলে এসেছি, তখন কি বাইরে বেরিয়ে তখন চলে আসছি, তখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, যাতে এই এস মেরুটা, এটা এস মেরু, এটা হচ্ছে এন মেরু, যাতে এস মেরুটাকে আকর্ষণ করে। মানে কাছে নিয়ে গেলে বিকর্ষণ করবে, আর দূরে সরে নিয়ে গেলে কি করছে? আকর্ষণ করছে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এবারে দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে যেরকম হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা, সেই রকম কিন্তু দুটো কুণ্ডলীর মধ্যেও হয়। তো এই তড়িৎচালক বলটা, যে আবিষ্ট তড়িৎচালক বলটা হলো, এই আবিষ্ট তড়িৎচালক বলটা কার উপর নির্ভর করে? আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে, আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে এক নাম্বার, এই আপেক্ষিক গতি আছে, কতটা বেশি আপেক্ষিক গতি থাকবে তার উপর। আপেক্ষিক গতির উপর, আপেক্ষিক গতি কার আপেক্ষিক গতি? কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের আপেক্ষিক গতি, আপেক্ষিক গতির উপর। নাম্বার 2, এই কুণ্ডলী যে ব্যবহার করা হয়েছে তার পাক সংখ্যার উপর, পাক সংখ্যার উপর, কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে। যত বেশি পাক সংখ্যা তত বেশি কিন্তু তড়িৎচালক বল সৃষ্টি হবে। আর নাম্বার 3, এই যে কুণ্ডলী ব্যবহার করে তার ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, ক্ষেত্রফলের উপর, কুণ্ডলীর ক্ষেত্রফলের উপর, কুণ্ডলীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর জিনিস এখানে বলছি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই যে এন মেরু এবং এস মেরু ব্যবহার করা হয়েছে তার মেরু শক্তির উপর নির্ভর করছে। নাম্বার 4, দণ্ডচুম্বকের মেরু শক্তির উপর নির্ভর করে। এইগুলো কিন্তু মেন পয়েন্ট, পরে ডেরিভেশন আসবো, যেটা কি করে এগুলো সমস্ত উপর নির্ভর করছে, আপেক্ষিক গতির উপর, পাক সংখ্যার উপর, কুণ্ডলী ক্ষেত্রফলের উপর, দণ্ডচুম্বকের মেরু শক্তির উপর নির্ভর করে। তো ঠিক আছে, এবার কি যেটা বলছিলাম যে একটা কুণ্ডলী আর দণ্ডচুম্বকে যেরকম হচ্ছে সেরকম দুটো কুণ্ডলীর মধ্যেও কিন্তু হয়, যেটা বলা হয় প্রাথমিক কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী। প্রাথমিক কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী, দুটো কুণ্ডলী আছে।
এই দুটো কুণ্ডলীকে একই অক্ষ বরাবর রাখা আছে। প্রাথমিক কুণ্ডলী, প্রাথমিক কুণ্ডলীতে একটা ব্যাটারির সঙ্গে রিওস্ট্যাট যুক্ত। রিওস্ট্যাট মানে কি বোঝাচ্ছে, যে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে পরিবর্তন করা হচ্ছে। এটা ব্যাটারি, এই তড়িৎ চলে বলে। এটা প্রাথমিক কুণ্ডলীর প্রাইমারি কয়েল দিচ্ছি, পিইসি। আর একই অক্ষ বরাবর আরেকটা কুণ্ডলীকে রাখা হয়েছে, একই অক্ষ বরাবর একটা কুণ্ডলী রাখা হয়েছে, গ্যালভ্যানিক যুক্ত করা হয়েছে এই কারণে, যাতে যে বিক্ষেপটা হবে তড়িৎ প্রবাহ মাত্রায় যাওয়ার দরুন সেটা বোঝা যায় যাতে। এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। পিইসি, এটা হচ্ছে এসসি দিয়ে ডিনোট করলাম। এখানে প্রাইমারি কয়েলে যখন তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, যখন চেঞ্জ হচ্ছে, তখন সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ হলে এখানে কি আছে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তবে এখানে এই দিকে কারেন্টটা পাঠানো হচ্ছে, যে ব্যাটারি পজিটিভ প্রান্ত, তো এই সাইডে কারেন্টটা যাচ্ছে, এদিকে আসছে, মানে ক্লকওয়াইজ একটা কারেন্ট সৃষ্টি হচ্ছে, এবং কারেন্টটা কি বাড়ছে, ইনক্রিজ করছে। দেখছি এখানে কারেন্টটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। প্রাইমারি কয়েলে যে কারেন্টটা ইনক্রিজ করে, প্রাইমারি কয়েলে কারেন্টটা ইনক্রিজ করছে। প্রাইমারি কয়েলে কারেন্টটা ইনক্রিজ করবার সময় লক্ষ্য করা যাচ্ছে যে গ্যালভ্যানোমিটারে বিক্ষেপ হচ্ছে। অর্থাৎ কি, অর্থাৎ কাছাকাছি রাখা হলে এইখানে যেহেতু একটা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রায় যাওয়ার দরুন এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তথা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে। এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে সেকেন্ডারি কয়েলে একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। সেই তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে হবে? আমরা জেনেছি তড়িৎচুম্বক চ্যাপ্টারে, যে যখন দুটি পরিবাহীতে পরস্পরের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তখন কি হয়, পরস্পরকে বিকর্ষণ করে। এখানে বিকর্ষণের কিন্তু মূল লক্ষ্য বিকর্ষণ করে, মানে এখানে আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে, এটা নিচের দিকে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে কি হচ্ছে, কুণ্ডলী পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। তো সেরকম এখানেও কিন্তু, মানে সেকেন্ডারি কয়েলেও একটা তড়িৎ প্রবাহ মাত্রা আবিষ্ট হবে। সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা প্রাইমারি কয়েলে ক্লকওয়াইজ হলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তাহলে এখানে ক্লকওয়াইজ হলে ইনক্রিজ যখন করছে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে এখানে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে যখন ইনক্রিজ করছে। আবার যদি ব্যাটারি অভিমুখটা পরিবর্তন করা হয়, মানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে দেওয়া হয় এবং কারেন্ট ইনক্রিজ যখন করছে, বৃদ্ধি যখন পাচ্ছে, তখনও কিন্তু এখানে উল্টো দিকে অর্থাৎ ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। এটা কি ইনক্রিজ করবার সময় আগে ডিক্রিজ করে, মানে এই ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা যখন আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে ডিক্রিজ করলে, ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা ডিক্রিজ করলে যে ক্লকওয়াইজ হয়, এটাও কিন্তু তখন ক্লকওয়াইজ হয়ে যাবে। কেন ক্লকওয়াইজ হচ্ছে, কেন ক্লকওয়াইজ মানে হচ্ছে একই দিকে প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে। একই দিকে প্রবাহ মাত্রা সৃষ্টি হওয়া মানে কি, পরস্পরকে আকর্ষণ করা। তো যখনই কোনো প্রবাহ মাত্রা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে, প্রবাহ মাত্রা বাড়ছে, তখনই কিন্তু অপোজ করছে। দেখলাম প্রত্যেকটা তখনও কিন্তু একটা বাধা দিচ্ছে, এখানে কিন্তু বাধা দিচ্ছে, মানে অপোজ করছে। আবার যখন কমিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এটাকে ধরে রাখার চেষ্টা করছে। এই জায়গাটা কিন্তু মূল নীতি, এই জায়গাটা। তো এটা কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করবো একটু পরে। এবার চলে আসছি যে কথাটা আলোচনা করবো, সবসময় চুম্বক ফ্লাক্স নিয়ে কথা বলবো। চুম্বক ফ্লাক্স বা চুম্বক আবেশ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা জানি যে এখানে রেগিংটা করা হয়, চুম্বক ক্ষেত্র, চুম্বক আবেশ সব একই জিনিস, কিন্তু এখানে চুম্বক আবেশ কথাটা বলবো। চুম্বক আবেশ মানে হচ্ছে বি, এবং চুম্বক ফ্লাক্স এটা ডিনোট করা হয় ফাই দিয়ে। যেহেতু তড়িৎ ফ্লাক্স ফাই দিয়ে ডিনোট করা হয়েছিল, ফাই দিয়ে, মানে ফাই বি দেবো সংক্ষেপে। চুম্বক ফ্লাক্স এবং চুম্বক আবেশ এবং চুম্বক ফ্লাক্স। এখানে দণ্ডচুম্বক আঁকা হচ্ছে। দণ্ডচুম্বকের এটা এন মেরু, এটা এস মেরু। এন মেরু থেকে আমরা জানি যে বড়রেখাগুলো অতিক্রম করে, এন মেরু থেকে বড়রেখাগুলো যাচ্ছে, এখানে অনেকগুলো বড়রেখা দেখানো হলো, 4টা বড়রেখা দেখানো হয়েছে। এখানে একটা কুণ্ডলী রাখা হয়েছে, সেই কুণ্ডলীর মধ্যে দিয়ে 4টা বড়রেখা কিন্তু অতিক্রম করছে। কুণ্ডলী ক্ষেত্রফল হচ্ছে, এ ধরলাম, কুণ্ডলী ক্ষেত্রফল হচ্ছে, মানে এই সারফেসটা এরিয়াটা কত, এ। এখন এই কুণ্ডলীর মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলি বড়রেখা অতিক্রম করবে, প্রতি একক ক্ষেত্রফলে অতিক্রান্ত
অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে চৌম্বক আবেশ বলা হয় বা চৌম্বক ক্ষেত্র বলা হয়। তাহলে এখানে লিখবো বি দিয়ে, এটা বি দিয়ে লেখা হচ্ছে সংখ্যাকে চৌম্বক আবেশ বলা হয়, চৌম্বক আবেশ বলা হয়। ঠিক আছে, তো ক্ষেত্রফল হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক আবেশ বলা হচ্ছে। তাহলে মোট বলরেখার সংখ্যা কি বলবো, যে এখানে 4টা বলরেখা নির্গত হচ্ছে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, যেটাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স বলা হচ্ছে। তাহলে বলরেখার সংখ্যাকে চৌম্বক আবেশ বলা হয়। এবং ওই সমগ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকে, অতিক্রান্ত মোট 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলা হয়। বলে। তো এখানে বোঝা যাচ্ছে যে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা বলতে নাম্বার বোঝাচ্ছে, 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে। এই যে 4টা, 5টা, 6টা এই কথাগুলো বলা হচ্ছে, এটা ডিপেন্ড করছে যে এই দণ্ডচুম্বকটার মেরুটা কতটা শক্তিশালী। যত মেরুটা শক্তিশালী হবে, মেরু শক্তি তত বেশি হবে। মেরু শক্তি বেশি হলে লেখা হচ্ছে, এটা নাম, এটা পয়েন্ট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মেরু শক্তি বেশি হলে চৌম্বক ফ্লাক্স বেশি হবে। এখানে আর বলরেখার সংখ্যা বলবো না, চৌম্বক ফ্লাক্স কথাটা বলবো। চৌম্বক ফ্লাক্স বেশি হবে। তো যত বেশি মেরু শক্তি হচ্ছে, মেরুর শক্তি যত বেশি হচ্ছে, চৌম্বক ফ্লাক্সও বেশি হচ্ছে, মানে বলরেখার সংখ্যাও তত বেশি হচ্ছে। তো কিভাবে ডিরাইভ করা হয়, ডেরিভেশনটা কি, সেগুলো আলোচনা করা হবে। তো এখানে এই যে ক্ষেত্রফলটা করেছি, সেই ক্ষেত্রফল আমি আঁকছি। এই ক্ষেত্রফল বিশিষ্ট তল, এখানে বলরেখাগুলো অতিক্রম করছে। আমরা জানি যে তলের সবসময় ডিরেকশন কোন দিকে হয়, তলের সঙ্গে লম্বভাবে হচ্ছে। এই তলটা ক্ষেত্রফল হচ্ছে এ, এই তলের ডিরেকশন হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে বলতে বোঝাচ্ছে এই ডিরেকশন। এটা তলের ক্ষেত্রফল ডিরেকশন সবসময় নর্মাল হবে। আর এখান থেকে বলরেখাটা অতিক্রম করছে, আমি একটা দেখাচ্ছি বলরেখা অতিক্রম করছে, তার উপর অঙ্কিত যে স্পর্শক, সেটা কি হয়, চৌম্বক ক্ষেত্র অভিমুখ হয়, আগেই জেনেছি। এটা হচ্ছে বি ভেক্টর। এখানে বি এবং এর মধ্যবর্তী কোণটা দিলাম থিটা। বি এবং এর মধ্যবর্তী কোণটা কত, থিটা ধরেছি। চৌম্বক ফ্লাক্স মানে কি, মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এটা লেখা হয় সংখ্যা বলছি মানে কি, স্কেলার রাশি, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স কি, এটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, দুটো ভেক্টর পাচ্ছি, বি ভেক্টর এ ভেক্টরের গুণফল। যখন স্কেলার রাশির ক্ষেত্রে দুটো ভেক্টর গুণ করলে একটা স্কেলার পাওয়া যায়, তখন ডট প্রোডাক্ট লেখা হয়। ফাই সমান কত লিখবো, বি ভেক্টর ডট এ ভেক্টর। বি এবং এর মধ্যবর্তী কোণ থিটা বলা হয়েছে, বি এ কস থিটা। কস থিটা কেন, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কস থিটা লেখা হয়। তো ফাই সমান কত হচ্ছে, বি ডট এ মানে বি এ কস থিটা। এখানে থিটার মান যখন 0 ডিগ্রি হবে, থিটা যখন 0 ডিগ্রি মানে বি এবং এ একই ডিরেকশনে হচ্ছে, তখন ফ্লাক্সটা সর্বোচ্চ। থিটার সমান 0 ডিগ্রি হলে ফাইটা কি ম্যাক্সিমাম হবে, ফাই ম্যাক্সিমাম সমান কত, বি এ। আর থিটার সমান যখন 180 ডিগ্রি হচ্ছে, থিটার সমান 180 ডিগ্রি হলে ফ্লাক্সটা কি ঋণাত্মক হচ্ছে। থিটার সমান 180 ডিগ্রি হলে ফাই সমান কত হচ্ছে, মাইনাস বি এ। মিনিমাম ভ্যালু বলতে পারি এটা, মাইনাস বি এ। আর থিটার সমান যখন 90 ডিগ্রি হবে, তখন ফ্লাক্সটা কত, ফ্লাক্সটা হচ্ছে 0। এখানে খেয়াল রাখতে হবে, এই যে থিটা কথাটা বলা হচ্ছে, থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি বি এবং এর মধ্যবর্তী কোণ। বি এবং এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা সবসময় কি হবে, তলের সঙ্গে লম্বভাবে হবে। এবং তারপর নির্ভর করছে যে বিটা কেমন অতিক্রম করছে। যদি বি এবং এ একই দিকে হয়, তখন ফ্লাক্সটা কি ম্যাক্সিমাম হচ্ছে, মানে ফাই সমান কত হচ্ছে, বি। এই যে এখন ফ্লাক্স নিয়ে একটু কনসেপ্ট এলো, যে ফ্লাক্স বলতে কি বোঝাচ্ছে, মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা, যতগুলো বলরেখা পাস করছে। এরকম বলরেখার ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ছিল, সেরকম চৌম্বক বলরেখার ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স টার্মটা এই।
এর একক কি? এই যে ফাই সমান পেয়েছি বি এ, একক মাত্রা আসবো ফাই সমান কত পাওয়া গেল বি এ, যখন থিটা সমান 0 ডিগ্রি লিখছি, যখন থিটা সমান 0 ডিগ্রি ম্যাক্সিমাম ভ্যালু যেটা। তো বি এর একক কি হয়? ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার, এটা মনে হচ্ছে মিটার স্কয়ার, অর্থাৎ কত হচ্ছে ওয়েবার। ফাই এর একক হচ্ছে ওয়েবার, এবং সিজেস পদ্ধতি একক হচ্ছে ম্যাক্সওয়েল। সিজেস পদ্ধতিতে ফাই এর একক ম্যাক্সওয়েল। এগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে, কারণ এগুলো সায়েন্টিস্টের নেম বলে মাত্রা এককগুলো সবসময় কি ক্যাপিটাল লেটার লিখতে হয়। এবং 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। বক্স করছি, 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। মাত্রা ফাই মাত্রা প্রায় দেওয়া হয় পরীক্ষার সময়। তো ফাই সমান কত? বি ইন্টু এ পেয়েছি, মুখস্থ করতে হবে না, প্রশ্নগুলো পড়ে পড়ে দেখতে হবে। এখানে আমরা জানি এফ সমান কত? কিউ ভিবি। তো বি এর মাত্রাটাকে বের করে রাখি, তাহলে ফাই এর মাত্রা বের করতে সুবিধা হবে। সবসময় বি চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করবার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে, এফ সমান কিউ ভিবি। কিউ ভি ক্রস বি হয়, এখানে থিটা সমান 90 ডিগ্রি ধরে ম্যাক্সিমাম ভ্যালুটা থেকেই বের করা হচ্ছে। তো বি সমান কত? এফ বাই কিউ ইন্টু ভি। এফ মানে কি? বল, মাত্রাটি হবে এম এল টি টু দি পাওয়ার -2। কিউ মানে কত হচ্ছে? আইটি। ভি মানে কত? এল টি টু দি পাওয়ার -1। এখান থেকে বি এর মাত্রাটা আমি পেয়ে যাবো এম এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল আর এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার -2, এখানে টি টু দি পাওয়ার -1 প্লাস হয়ে যাবে, তাহলে এম টি টু দি পাওয়ার -1, আই টু দি পাওয়ার হচ্ছে -1, আর আইটি আচ্ছা টি টু দি পাওয়ার তাহলে -2ই থাকছে, কারণ এখানে টি আর টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বলে এম টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1, এলটা ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে বি এর মাত্রা। এবার চৌম্বক ফ্লাক্স ফাই সমান কত লেখা হয়েছে? বি ইন্টু এ। চৌম্বক ফ্লাক্স ফাই সমান বি এর মাত্রা পাওয়া যাচ্ছে এম টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1, এ মানে কত? এল স্কয়ার। এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ফাই এর মাত্রা। এবার আলোচনা করব ফ্যারাডের সূত্রাবলী। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য বিজ্ঞানী ফ্যারাডে দুটো সূত্র দেন। এই সূত্র কি বলছে সেটা আলোচনা করব। এখানে যেটা আলোচনা করছি, তখন বলা হচ্ছিল যে কিভাবে তড়িৎ চৌম্বক বলের সৃষ্টি হচ্ছে বা তড়িৎ চৌম্বক বল তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, সেটা এই সূত্রের মাধ্যমে কিন্তু এক্সপ্লেন করে। রিডিং করছি ফ্যারাডের সূত্রাবলী। ফ্যারাডের সূত্রাবলী। তো ফ্যারাডের সূত্রাবলী এই কনসেপ্টটা কিভাবে আসে? যেমনি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে একটা চুম্বকের, এটা এএনএস, এই চুম্বকের মাঝখানে কুণ্ডলী রাখা হয় এবং কুণ্ডলীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করা হয়, তড়িৎ প্রবাহ দেওয়া হয়, এন থেকে এসের দিকে কি নির্গত হচ্ছে? এন থেকে এসে বড় রেখা যাচ্ছে, বড় রেখা কাল্পনিক রেখা, কিন্তু এন থেকে এসের দিকে একটা বড় রেখা যাচ্ছে, আর এই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। কুণ্ডলীর মধ্যে যখন চৌম্বক ক্ষেত্র পাস করছে, তড়িৎ প্রবাহ মাত্রা যখন আই হবে, তখন এই কুণ্ডলীর মধ্যে একটা ফোর্স অনুভব করে, কোন ধরনের ফোর্স অনুভব করে, যেটা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ কি? চৌম্বক কুণ্ডলীর মধ্যে চৌম্বক কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে, প্রবাহ মাত্রা পাঠানো হচ্ছে, তখন কিন্তু একটা ফোর্স টর্ক যেটা বলা হয়, টর্ক অনুভব করছে। টাউ সমান লেখা হচ্ছে বি এন আই এ, বি এন আই এ সাইন থিটা। বোঝা গেল? ফোর্স অনুভব করছে বলে এটা ঘুরতে থাকছে, এটা রোটেট করতে থাকছে, এটা রোটেট করতে থাকছে। তখন এই কনসেপ্টটা থেকে অন্যভাবে তিনি বললেন যে যদি কুণ্ডলীটাকে ঘোরানো হয়, মানে কুণ্ডলী ঘোরানোর জন্য কি আপেক্ষিক গতি দেওয়া হয়, তখন কিন্তু তার উল্টোটা হবে। অর্থাৎ যখন কুণ্ডলীর মধ্যে চৌম্বক ক্ষেত্র দেওয়া হচ্ছে, এই এনএস চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, এবং এই কুণ্ডলীটাকে যদি ঘোরানো হয়, মানে টর্ক দেওয়া হয় বা ফোর্স দেওয়া হয়, তখন কিন্তু তার তড়িৎ প্রবাহ মাত্রা আবিষ্ট হচ্ছে। কেন আবিষ্ট হচ্ছে? কেন জিনিসটা হচ্ছে? মানে যখন চৌম্বক ক্ষেত্র এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকছে, আপেক্ষিক গতি থাকছে মানে কি? কিসের পরিবর্তন হচ্ছে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কুণ্ডলীর মধ্যে তড়িৎচৌম্বক বল আবিষ্ট হয়। 1 নম্বর সূত্র কি বলছে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে, চৌম্বক ফ্লাক্স আর চৌম্বক প্রবাহ কিন্তু একই জিনিস, চৌম্বক
ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎচেলক বল আবিষ্ট হয়। তড়িৎচেলক বল আবিষ্ট হয় এবং যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে ততক্ষণ তড়িৎচেলক বলটা থাকবে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ ধরে হতে থাকবে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ ধরে হবে ততক্ষণ তড়িৎচেলক বল আবিষ্ট হবে। তড়িৎচেলক বল আবিষ্ট হবে অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই কিন্তু তড়িৎচেলক বল আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যত হবে ততক্ষণ তড়িৎচেলক বল আবিষ্ট হবে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যখনই স্টপ হয়ে যাচ্ছে তখনই কিন্তু তড়িৎচেলক বল আবিষ্ট হবে না। নাম্বার 2 বলছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মানে কি সময়ের সাপেক্ষে যে চৌম্বক ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার আবিষ্ট তড়িৎচেলক বলের সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচেলক বলের সমানুপাতিক। অর্থাৎ কি বলছে এটা, যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মানে কি ডি ফাই ডিটি লেখা হচ্ছে, এটা ডি ফাই ডিটি। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মানে ডি ফাই ডিটি। তো ই প্রপোর্শনাল টু কত হচ্ছে ডি ফাই ডিটি। ই প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। ইটা কি আবিষ্ট তড়িৎচেলক বল, যে ডিনোট করছে স্মল ই দিয়ে ডিনোট করা হয়। স্মল ই প্রপোর্শনাল টু কত হচ্ছে ডি ফাই ডিটি। এটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টে কে দিয়ে লেখা হচ্ছে। ই সমান হচ্ছে কত কে ডি ফাই ডিটি। আমরা সাধারণত এটাকে 1 ধরেই সমস্ত ক্যালকুলেশন করব। তো ই সমান হচ্ছে কে ডি ফাই ডিটি। ডি ফাই ডিটি মানে কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। জিনিসটা কিভাবে ব্যাখ্যা করা হবে, যখন একটা দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীর কাছে নিয়ে আসা হচ্ছে, দণ্ডচুম্বকের এটা এন মেরু, সামনেটা এন মেরু ধরছি, এটা এস মেরু ধরছি। তো এখানে এন মেরু থেকে বড় নির্গত হচ্ছে, এন মেরুগুলো বড় রেখা নির্গত হচ্ছে। কতগুলো বড় রেখা দেখিয়েছি আমি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা দেখালাম। বড় রেখা নির্গত হচ্ছে, আরো দিলাম এন মেরু থেকে নির্গত হচ্ছে বলে। যদি এইখানে একটা কুণ্ডলী রাখা হয়, এখানে কুণ্ডলী রাখা হলে বড় রেখার সংখ্যাটা কটা হচ্ছে, মাত্র 2টো হচ্ছে। কিন্তু একই ক্ষেত্রফলে কুণ্ডলী আমি যদি এইখানে কাছে রাখি, তাহলে দেখতে পাচ্ছি বড় রেখার সংখ্যাটা কত হবে, 1 2 3 4, 4টা হচ্ছে। তার মানে প্রথম পজিশনে কি হচ্ছে, বড় রেখার সংখ্যাটা কম হচ্ছে, আর এখানে কি হচ্ছে, বড় রেখার সংখ্যাটা বেশি হচ্ছে 2 নম্বর পজিশনে। চৌম্বক ফ্লাক্সে যখন পরিবর্তন হচ্ছে, যখন 1 থেকে 2 এ নিয়ে আসছি এই কুণ্ডলীটাকে, তখন কি বড় রেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে, তখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ডি ফাই ডিটিটা পরিবর্তন হচ্ছে। এই ডি ফাই ডিটি যখন পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু তড়িৎচেলক বলের সৃষ্টি হচ্ছে বা তড়িৎচেলক বল আবিষ্ট হচ্ছে। এবার এই যে আলোচনা করা হচ্ছিল আগে, যে তড়িৎচেলক বলের যে ডিরেকশনটা সেটা সবসময় বিপরীতমুখী, মানে অপোজ করছে। এন মেরু নিয়ে গেলে এটা কুণ্ডলীতে এন মেরু মানে এন মেরু সৃষ্টি হচ্ছে কুণ্ডলীতে, বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, এটা কেন? এটা কিন্তু লেঞ্জের সূত্রের সাহায্যে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়। লেঞ্জেস ল, লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল বলছে আবিষ্ট তড়িৎচেলক বলের অভিমুখ কি হবে। লেঞ্জেস ল বলছে আবিষ্ট তড়িৎচেলক বলের অভিমুখ কি হবে। অভিমুখ কি হবে সেটা কিন্তু লেঞ্জেস ল এক্সপ্লেন করছে, যে আবিষ্ট তড়িৎচেলক বলটা যে হচ্ছে তার তো ডিরেকশন থাকবে একটা, যে তড়িৎচেলক অভিমুখটা কেন হবে কি হবে সেটা কিন্তু এক্সপ্লেন করছে লেঞ্জেস ল। তিনি বললেন যে শক্তির সংরক্ষণ সূত্র থেকে তিনি বললেন যে যখন কোনো কুণ্ডলীর মধ্যে, কুণ্ডলীর অক্ষ বরাবর একটা দণ্ডচুম্বককে যখন গতিশীল করানো হচ্ছে,
দণ্ডচুম্বক, এটা হচ্ছে দণ্ডচুম্বকের এন মেরু, এটা হচ্ছে এস মেরু। যখন গতিশীল করা হচ্ছে তখন এখানে কি হচ্ছে, এই বড়রেখাগুলো নির্গত হচ্ছে, বড়রেখা নির্গত হচ্ছে এবং এর মধ্যে পাস করছে, কুণ্ডলীর মধ্যে বড়রেখা পাস করছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আগে বলা হলো। তো এটা এন মেরু হলে এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা প্রবাহমাত্রা সৃষ্টি, মানে এখানে কি হচ্ছে, এন মেরু সৃষ্টি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখানে এন মেরু সৃষ্টি হবে, এখানে এন মেরু সৃষ্টি হচ্ছে। তা এন মেরু সৃষ্টি হচ্ছে মানে কি, প্রবাহমাত্রাকে অপোজ করছে, প্রবাহমাত্রাকে সবসময় অপোজ করছে, বা এই দণ্ডচুম্বকটাকে অপোজ করছে বলতে পারি। তো দণ্ডচুম্বকটাকে অপোজ করছে অর্থাৎ এর যে গতি বজায় রাখার জন্য বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, বল প্রয়োগ করতে হবে। তো বাইরে থেকে যে বল প্রয়োগ করতে হচ্ছে সেই বলটাই, মানে এফ বলটাই, এটাই কি হচ্ছে, আবিষ্ট তড়িৎচুম্বক বল বা অন্য একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কেন আমরা জানি যে তড়িৎচুম্বক বল হচ্ছে একটা শক্তি, সেই শক্তিটা কোথা থেকে আসবে, কোনো এক্সপ্লেন কিছু করতে পারেনি মাইকেল ফ্যারাডে। যে শক্তি, তড়িৎচুম্বক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, অবশ্যই তড়িৎচুম্বক বলের সৃষ্টি হচ্ছে, কিন্তু তড়িৎচুম্বক বলটা যে সৃষ্টি হবে তার কারণটা কি? তার কারণটা কিন্তু বিজ্ঞানী লেঞ্জ বললেন যে শক্তির সংরক্ষণ সূত্র থেকে বলা যায় যে যখন কোনো দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীর কেন্দ্র বরাবর নিয়ে যাওয়া হচ্ছে তখন বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ কি মেকানিক্যাল এনার্জি, সেই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই কিন্তু তড়িৎচুম্বক বল তথা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং এই গতিটা বজায় রাখার জন্য বাইরে থেকে সবসময় ফোর্স অ্যাপ্লাই করতেই হচ্ছে, কেননা না এন মেরু আর এন মেরুকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে তবেই কিন্তু আমি ফোর্সটা অ্যাপ্লাই করব, এবং সেই ফোর্সটাই কি হচ্ছে, আবিষ্ট তড়িৎচুম্বক বলে রূপান্তরিত হচ্ছে। সেই জন্য কিন্তু এন মেরু নিয়ে যাওয়া হলে এখানে এন মেরু সৃষ্টি হবে, আর যখন এস মেরুকে নিয়ে যাওয়া হচ্ছে কুণ্ডলীর সামনে তখন কিন্তু সামনে এস মেরু সৃষ্টি হচ্ছে। অনুরূপভাবে যখন দুটো কুণ্ডলীকে পরস্পর রাখা হয়, দুটো কুণ্ডলীকে পরস্পর রাখা হচ্ছে প্রাইমারি কয়েলে, প্রাইমারি কয়েলে যখন ক্লকওয়াইজ ডিরেকশনে, প্রাইমারি কয়েলে যখন ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্টটা পাঠানো হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশন, তখন কিন্তু সেকেন্ডারি কয়েলেও, সেকেন্ডারি কয়েলে কি হচ্ছে, বিপরীতমুখী, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, বিপরীতমুখী মানে কি এদিকে, কারণ এটা হচ্ছে এস মেরু হলে পরস্পরকে বিকর্ষণ করবে, এটা কি বিপরীতমুখী তড়িৎ প্রবাহমাত্রা কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণটা কিন্তু মূল লক্ষ্য, বিপরীতমুখী প্রবাহমাত্রা পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ বিকর্ষণ করছে মানে দূরে ঠেলে দেবে। তো এই দুটোর মধ্যে চৌম্বক ফ্লাক্সটা বা তথা তড়িৎচুম্বক বলটা আবিষ্ট করতে হলে আমরা কি করতে হবে, আরো বেশি কারেন্ট সাপ্লাই করতে হচ্ছে প্রাইমারি কয়েলে। যত প্রাইমারি কয়েলে কারেন্টটা বাড়াবো ততই কি হচ্ছে, সেকেন্ডারি কয়েলেও আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা বা আবিষ্ট তড়িৎচুম্বক বল সৃষ্টি হচ্ছে। তার মানে কি, একটা এনার্জি কিন্তু একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। শক্তির সংরক্ষণ সূত্র কি বলছে, যে শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তি রূপান্তরিত হচ্ছে। কারণ লিঞ্জেস এটাও বলছে যে আবিষ্ট তড়িৎচুম্বক বলের অভিমুখ এমন হয়, আবিষ্ট তড়িৎচুম্বক বলের অভিমুখ এমন হয় যে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে সবসময় বাধা দিচ্ছে। আর বলছে আবিষ্ট তড়িৎচুম্বক বলের অভিমুখ এমন হয় যে তড়িৎচুম্বক বলের সৃষ্টির কারণকে বা তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে সবসময় কিন্তু বাধা দিচ্ছে আবিষ্ট তড়িৎচুম্বক বল, তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে বাধা দেয়। অর্থাৎ ই সমান কত লেখা হবে, ই সমান হচ্ছে মাইনাস ডি ফাই ডিটি, ই সমান কি মাইনাস ডি ফাই ডিটি। এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে যে কি বলা হলো, যে আবিষ্ট তড়িৎচুম্বক বল তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে সবসময় বাধা দিচ্ছে। ই সমান কত, মাইনাস ডি ফাই ডিটি, এটা তড়িৎচুম্বক বল আবিষ্ট, ডি ফাই ডিটি হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন। যদি কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, যেখানে n পাক সংখ্যা ব্যবহার করা হলে তখন সেটা হবে, ফর্মুলা চেঞ্জ হবে, ই সমান মাইনাস n ডি ফাই ডিটি, এখানে nটা কি কুণ্ডলীর পাক সংখ্যা, nটা হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা। তো পাওয়া গেল ই সমান হচ্ছে n ডি ফাই ডিটি। কিরকম ধরনের প্রবলেম আছে, বলা হলো এই যে ফর্মুলা পাওয়া গেল লেঞ্জেস ল থেকে, ফ্লাক্স ফাই সমান 2t, কোশ্চেন নাম্বার 1, 2t প্লাস কত, 3t স্কয়ার, 2t প্লাস 3t স্কয়ার, t ইকুয়ালস টু 2 সেকেন্ডে তড়িৎচুম্বক বলের মান কত, আর তড়িৎ প্রবাহমাত্রার মান কত যখন রোধটা বলে দেয়,
রোধ R সমান হচ্ছে 2 ওহম। তো আমরা পেলাম কি E সমান মাইনাস ডি ফাই ডিটি, E সমান মাইনাস ডি ফাই ডিটি। তো ডি ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস 2 প্লাস 60, t ইকুয়ালস টু 2 সেকেন্ডে তড়িৎ বল কত, আর t ইকুয়ালস টু 2 সেকেন্ড তড়িৎ বল হচ্ছে মাইনাস 2 প্লাস কত 6 দুগুণে 12, 12 দিয়ে কত হচ্ছে মাইনাস 14 ভোল্ট। যদি ভোল্ট হয় ভোল্ট একক হলে ভোল্ট হবে, এটা মিলি ওয়েবার হলে মিলি ভোল্ট হয়ে যাবে। এটা ওয়েবারই আছে, ওয়েবার যদি থাকে ওয়েবারে ধরলাম এটা ওয়েবার, ওয়েবার হলে এটা ভোল্ট হয়ে যাচ্ছে। তার মড অফ ই কত, মড অফ ই হচ্ছে 14 ভোল্ট, 14 ভোল্ট ভ্যালুটা নেওয়া হলো। এটা আবিষ্ট তড়িৎ বল হলো, প্রবাহ মাত্রা কত হচ্ছে I সমান E বাই R, E মানে হচ্ছে 14, R মানে হচ্ছে 2, বিষয় হচ্ছে 7 অ্যাম্পিয়ার। তো এইভাবে কিন্তু তড়িৎ বল তথা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হয়। ফ্লাক্সের পরিবর্তন E সমান কত হচ্ছে ডি ফাই ডিটি ডেরিভেটিভ করে। আর যদি ফাইটা বের করতে হয় ইটা দিলে তখন কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে।